আষাঢ় মাসের প্রথম সপ্তাহ সবে শুরু হয়েছে। এবছর বর্ষাও বেশ চাঁকিয়ে নেমেছে। গ্রামটির নাম ঢালডাঙ্গা। এই গ্রামের বেশিরভাগ মানুষজনই চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। আজ সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে, আর এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে চলেছে নগেন্দ্রনাথ ঘোষ। তার প্রায় 16 বিঘার মতো জমি রয়েছে। সেখানে এখনো ধান রোয়া হয়নি, তাই দিনমজুরের খোঁজে সে গ্রামের আটচালায় চলেছে। সেখানে গ্রামের অনেক দিনমজুরি বসে আড্ডা মারে। আটচালার সামনে এসে নগেন্দ্রনাথ একটা বিড়ি ধরালো। বাদল, এ বাদল, আরে আছিস নাকি রে? আরে আছি আছি। বাদল তাদের আসর ভেঙে উঠে দাঁড়িয়ে নগেন্দ্রনাথের সামনে এসে বলল, ও নগেন্দা, এসো এসো, উপরে উঠে এসো। নগেন্দ্রনাথ তার ছাতাখানা বন্ধ করে এবার আটচালার ভেতরে প্রবেশ করল। বলো দাদা। আরে এবারে বর্ষা তো তাড়াতাড়ি নেমে গেল রে, আর ওদিকে আমার ধানের বীজগুলো তো অনেক বড় হয়ে গেছে। আমার জমি রোয়ার কাজ করে দিবি না? নিশ্চয় করে দেবো দাদা। হ্যাঁ, তাহলে পরশু থেকে শুরু করি। হ্যাঁ, পরশু থেকে। আহা, আবার পরশু কেন? কাল থেকেই শুরু কর। কালকে কালকে পারবো না দাদা, ওই আমার কাটা পাঁচেক জমি রয়েছে। ভাবছি কাল ওটা রুইবো, আর পরশু পরশু থেকে তোমার জমিটা ধরে নেব। আর সাথে করে লোক নিবি। একেবারে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ভরা বর্ষা লেগে গেলে কিন্তু তোদেরই অসুবিধা হবে। আরে তোমার চিন্তা নেই, কার্তিক, পচা, ন্যাপা, খ্যাপা, আমি সবাইকে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে পরশু থেকেই কিন্তু কাজে লেগে পড়বি। আর হ্যাঁ দাদা, আর একটা কথা দাদা বলছিলাম যে এবারে প্রথম কোন জমিটা থেকে শুরু করব কাজ? হ্যাঁ, ভালো কথাই মনে করিয়েছিস। এবারে প্রথম ওই বাঁধের ধারের জমিটা থেকেই শুরু করবি, বুঝলি? বাঁধের ধারে বলতে ওই উঁচু ঢিপিটার পরে যে তোমার জমিটা রয়েছে সেটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটা থেকেই শুরু করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। কথা মতো একেবারে সকাল সকাল বাদল কয়েকজনকে নিয়ে হাজির হলো নগেন্দ্রনাথের জমিতে। প্রথমে ধান গাছের বীজ ভেঙে তারা মাথায় করে নিয়ে আনতে থাকলো জমিতে। এই জমিটা থেকেই কাজ শুরু করতে বলেছে নগেন্দ্রনাথ। জমিটার একটা আলের পাশে একটা উঁচু ঢিবি আছে, সেটা একেবারে বন জঙ্গলে ভরা। বর্ষাকালের আকাশ যথারীতি মেঘলা। তারা কাজ করে চলেছে। এমন সময় হঠাৎ বৃষ্টি নামল। সবাই তখন কাজ ছেড়ে একটু বিশ্রাম নিতে জমির পাশে একটা মাচায় গিয়ে বসল। মাচাটার ওপরে ছাউনি করা আছে। কিছুক্ষণ পরেই ছাতা মাথায় দিয়ে নগেন্দ্রনাথ এসে হাজির হলো, হাতে একটা ব্যাগ। বাদলকে ডেকে সে বলল, বাদল, এনে আর এতে তোদের সব খাবার দাবার আছে। হ্যাঁ, তোরা ওই মাচায় বসে খাওয়া দাওয়া করে নিস। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়। আর শোন, ওই ওই উঁচু ঢিবিটার কাছে বেশ কিছুটা জায়গা ছেড়ে তারপর রুইবি।
ওই ঢিবির কাছে খানিকটা জায়গা, একটুও ধান হয় না বুঝলি। তাই এবছর ভাবছি ওখানটায় আর জমি রুইব না, খানিকটা জায়গা ছেড়ে দিবি বুঝলি। কথাটা শোনার পর বাদল একটু অবাক হলো। কেন দাদা, ওইখানে ধান হবে না কেন? সমস্ত জমিটাতেই যদি ধান হয় তাহলে ওইখানে ধান হবে না কেন? আরে ওইদিকে মাটিতে একটু আঁচড় আছে, তাই ঠিকঠাকভাবে গাছ হয় না। আঁচট কিছু নয় দাদা, ওখানটা ভালো করে নাঙল দিয়ে চষা হয় না, ওই জন্যই ওখানে গাছ হতে চায় না ভালো। আমি বাকিদের পশ্চিম দিক থেকে কাজ শুরু করতে বলছি, আর এই দিকটা আমি নিজে কোদাল দিয়ে কুপিয়ে তারপর রুইব, তারপর দেখো ধান হয় কিনা। ঠিক আছে, দেখ যদি কিছু করা যায়। এত বড় ফাঁকা মাঠে কৃষকদের বিশ্রামের জন্য এই মাচাটা তৈরি করা হয়েছিল। সেখানে বসেই তারা খাওয়া দাওয়া সেরে নিল, তারপর কাজে লেগে পড়ল। সবাই মাচা থেকে নেমে গেলে তারপর নগেন্দ্রনাথ মাচায় গিয়ে বসল। বাদল এবার সেই জায়গাটা কোপাতে শুরু করলো। বেশ খানিকটা কোপানোর পর তার কোদালে শক্ত পাথরের মতো কিছু একটা লাগলো। তখনই সে বাকিদের সবাইকে ডাকলো। এই কার্তিক, ঘনা, গণেশ, একবার এদিকে আয় তো। সবাই বাদলের কাছে চলে এলো। এই মাটিটা নিচে মনে হচ্ছে ইট পাথরে ভর্তি হয়ে গেছে, দুটো শাবল নিয়ে এসে খুঁড়তো। এরপর দুজন দুটো শাবল নিয়ে এলো। তারপর বেশ খানিকটা মাটি খোঁড়ার পর একটা বড় আকৃতির পাথর দেখতে পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বাদল মাচায় বসে থাকা নগেন্দ্রনাথকে ডাক দিল। দাদা, দাদা, এখানে এসো একবার। বৃষ্টির বেগ খানিকটা কমেছে বটে, তবে পুরোপুরি এখনো থামেনি। নগেন্দ্রনাথ ছাতা মাথায় দিয়ে সেখানে গিয়ে দেখল মাটির নিচে একটা বড় পাথর পাওয়া গেছে। এই দিকের মাটিতে দাদা কিভাবে তোমার ধান হবে বলো? খানিকটা মাটি খুঁড়তেই দেখা যাচ্ছে এত বড় বড় পাথর রয়েছে। এই জন্যই তো এদিকের গাছগুলো খুব একটা বড় হয় না, আর তুমি ধানও পাও না। ঠিকই তো রে, তাহলে এখন কি করবি? কি আর করব, পাথরটাকে এখান থেকে সরিয়ে দেব, তারপর নতুন মাটি দিয়ে চাষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই কর। এই পাথরটা এখান থেকে বার করতে হবে বুঝলি। দুজন এখানে থাক, যা বাকিরা রুইতে যা। কথা মতো তারা পাথরের পাশের মাটিগুলো খুঁড়তে লাগলো, আর বাকিরা জমি রুইতে লাগলো। বেলা গড়িয়ে দুপুর হলো। মাটি খুঁড়তে খুঁড়তে তারা দেখল ঢিবিটার এক পাশ দিয়ে দুটো শেয়াল বেরিয়েছে। একভাবে তাদেরকে দেখছে। প্রথমে পাথরটাকে দেখে যতটা ছোট মনে হয়েছিল, পাথরটা আসলে তার থেকে অনেক বড়। আশপাশের মাটি খুঁড়ে বোঝা গেল এত বড় পাথরকে কোনো অবস্থাতেই গোটা ওপরে তোলা সম্ভব নয়। তাই তারা ঠিক করলো সেটাকে দু টুকরো করে তারপর এখান থেকে বের করবে। সেই মতো তারা পাথর কাটতে লাগলো। পাথর কাটতে কাটতে বিকেল হয়ে গেল। এখন অনেকগুলো শেয়াল
ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসেছে। তারা একসাথে চিৎকার করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন মাঠে কর্মরত লোকজনদের একটা অশনি সংকেত দিতে যাচ্ছে। তারা যেন একটা ভয়াবহ বিপদের আভাস পেয়েছে, সাবধান করে সেখান থেকে সবাইকে চলে যেতে বলছে। তারা যেন জানে এই পাথরটা কাটার ফলে একটা মারাত্মক বিপদ ঘনিয়ে আসতে চলেছে, কিন্তু সেটা যারা পাথরটা কাটছে তারা ভুনাক্ষরেও বুঝতে পারছে না। একজন লাঠি নিয়ে শিয়ালগুলোকে তাড়া করতেই সেগুলো চলে গেল। পাথর কাটার কাজ তখনও চলছে। তারপর অবশেষে পাথরটা দু টুকরো করে ফেলা হলো। সবাই মিলে তখন একটা টুকরোকে গর্ত থেকে বের করে আনলো, আর তারপর দ্বিতীয়টা। আর তারপরই ঘটল এক আশ্চর্য ঘটনা। ঝোপঝাড়ে ভরা মাটির ঢিবিটা থেকে একটা গুড়গুড় শব্দ আসতে লাগলো, আর তার সাথে সেটা কাঁপতে শুরু করলো। আর তার ফলেই তার উপরে থাকা মাটি আর ঝোপঝাড় একেবারে পরিষ্কার হয়ে গেল। দাদা, এ তো কোনো ঢিবি নয় গো, এ তো একটা গুহা দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, সেটাই তো দেখছি রে বাদল। তখনই সবাই দেখতে পেল গ্রামবাসীরা যেটাকে এতদিন মাটির ঢিবি ভাবত, আসলে সেটা একটা পাথরের গুহা। এখন তার দরজা খুলে গেছে, আর সেই গুহার ভেতর থেকে শোনা যাচ্ছে একটা দুম দুম প্রচন্ড শব্দ। তারপরে একরাশ কালো ধোঁয়া গুহার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। আর কেউ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। প্রাণ ভয়ে কোদাল কুড়ুল শাবল সব ফেলে সেখান থেকে ছুটে পালালো। সেদিন তারা আর কেউ বাইরে বের হলো না, ভয়ে তারা ঘরেই বসে রইল। কিন্তু গ্রামের আটচালায় সেদিনও সন্ধ্যের পর অনেক লোক জমা হয়েছে। হঠাৎ করেই সেখানে বসে থাকা লোকজনেরা শুনতে পায় কাকের ডাক। একটা নয়, অনেকগুলো কাকের সম্মিলিত চিৎকার। তখন একজন বলে উঠল, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, তার উপরে এই অন্ধকারে কাকের ডাক কোথা থেকে শোনা যাচ্ছে? চলো তো দেখি। সবাই এবার উঠে দাঁড়ালো চাতালের একেবারে সামনে। আকাশের দিকে তাকাতেই তারা দেখলো অজস্র কাক উড়ে চলেছে চাতালের ওপর। কাকগুলো গোল গোল করে অনবরত ঘুরে চলেছে আর কর্কশ গলায় চিৎকার করছে। হঠাৎ কোথা থেকে একরাশ কালো ধোঁয়া আটচালার মধ্যে প্রবেশ করতে শুরু করলো। এক কর্কশ আর বিকট অট্টহাসিতে ভরে উঠল গোটা জায়গাটা।
কালো ধোঁয়াটা একটা বড় অদ্ভুত ধরনের মূর্তির আকার ধারণ করেছে। তার চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছে না। কালো ছায়া মূর্তিটা এবার এক এক করে সবাইকে গ্রাস করলো। কেউ সেখান থেকে পালাতে পারল না। গ্রামের একটা জঙ্গলে বসবাস করত এক বৃদ্ধ সাধু। বনের মধ্যেই তার ঘর। কিছু একটা অশনি সংকেত বুঝতে পেরে একটা লণ্ঠন হাতে সে বাইরে বেরিয়ে আসে। অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আকাশের দিকে খানিকক্ষণ তাকিয়ে সাধু বলে উঠল, একটা অশুভ কিছুর ইঙ্গিত পাচ্ছি মনে হচ্ছে। আর আজকের অন্ধকারটা এত গাঢ় কেন? আজ তো অমাবস্যা নয়, এমনকি অমাবস্যাতেও তো এত তীব্র অন্ধকার হয় না। ব্যাপারটা কি? পরের দিন সকাল হলো, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। দিনের বেলাতেও ঠিক মতো আলো দেখা যাচ্ছে না। আকাশ যেন ঘুম মেরে আছে। গোটা গ্রামে এবার শোরগোল পড়ে গেল, কারণ গ্রামের আটচালায় অনেকগুলো লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে। গ্রামের মানুষ ভিড় করেছে আটচালার সামনে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না যে এরা মারা গেল কিভাবে। এমন সময় সেখানে সেই সাধুর আগমন ঘটল। বৃদ্ধ সাধু আটচালার ভেতরে ঢুকে মৃত ব্যক্তিগুলোকে ভালোভাবে দেখল। তাদের মাথা কেউ যেন মুচড়ে দিয়েছে। সব থেকে অবাক করা বিষয় হলো তাদের দেহগুলো একেবারে সাদা, ফ্যাকাশে, রক্ত শূন্য হয়ে মাটিতে পড়ে আছে। কেউ যেন তাদের দেহ থেকে সব রক্ত শুষে নিয়েছে। গ্রামের একজন লোক সাধু বাবাকে প্রশ্ন করল, সাধু বাবা, এরকম কি করে হলো? এরা কিভাবে মারা গেল? আমার জানা নেই, আমি নিজেও খুব অবাক হয়েছি। যারা মারা গেছে তারা প্রত্যেকেই সংসারী মানুষ ছিল। তাদের ছেলে বউয়েরা শোকে ভেঙে পড়েছে। গ্রামের লোকেরা সবাই মিলে গ্রামের শ্মশানে গিয়ে তাদের মৃতদেহগুলোকে সৎকার করল। সেই দিন সন্ধ্যার পর পান্নালাল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আবার ঘটল এক পৈশাচিক ঘটনা। পান্নালাল তার বাড়িতে বসে হুঁকো টানছিল। সে ছিল গোয়ালা। তার গোয়ালে বেশ কয়েকটা গরু ছিল। হঠাৎই সে শুনতে পেল তার গোয়ালের গরুগুলো উন্মাদের মতো ডাকতে শুরু করেছে। তারা যেন কিছু দেখে ভয় পেয়েছে। এমন সময় অন্ধকারের মধ্যে গরুগুলো তো কোনোদিন চিৎকার করে না। এই ভেবে সে একটা লাঠি আর লণ্ঠন নিয়ে বাইরে বের হলো। বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে সে থমকে গেল। সেখানে অজস্র কাক উড়ে চলেছে আর চিৎকার করে ডেকে চলেছে,
হঠাৎ সে দেখতে পেল এক রাশ কালো ধোঁয়া। সেটা একটা অদ্ভুত আকৃতি ধারণ করেছে। তারপর সে দেখতে পেল ছায়া মূর্তিটা তার গোয়ালে ঢুকে গেল। ভয়ে স্তম্ভিত হয়ে সে তখনও সেখানেই দাঁড়িয়ে। ইতিমধ্যে তার পাশে এসে দাঁড়িয়েছে তার স্ত্রী আর মেয়ে। এসব কি হচ্ছে? আবার কে? আর তারপরই ছায়া মূর্তিটা গোয়াল থেকে বেরিয়ে আর তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর পুরো আকাশটা ধোঁয়ায় ঢেকে গেল। আর তারই মাঝে শোনা গেল পান্নালাল তার মেয়ে আর বউয়ের আর্তনাদ। কিছুক্ষণের মধ্যেই পান্নালালের বাড়িতে লোকজন ভিড় করতে শুরু করলো। তারা সকলে এসে দেখল পান্নালাল, তার স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে উঠানে মরে পড়ে আছে। পান্নালালের চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সাধু বাবাও সেখানে এসে উপস্থিত হলো। কিছু একটা বুঝতে পেরে সাধু বাবা বলল, অশুভ শক্তি, তার আভাস আমি টের পাচ্ছি। বেশ কয়েকজন সাধু বাবার সাথে গোয়ালের সামনে এলো। তারপর সাধু বাবা লণ্ঠন হাতে গোয়াল ঘরের ভেতরে ঢুকল। পান্নালালের যে কটা গরু ছিল সেগুলো সবই মারা গেছে, আর তাদেরও অবস্থা একই রকম, রক্ত শূন্য, ফ্যাকাশে। কেউ যেন তাদের দেহ থেকে রক্ত শুষে খেয়েছে। সাধু বাবা এবার গোয়াল ঘর থেকে বেরিয়ে এলো। তারপর বলল, কোনো এক শক্তিশালী অশুভ শক্তির কবলে পড়েছে আমাদের গ্রাম, তার আভাস আমি টের পাচ্ছি। নগেন্দ্রনাথও সেখানে উপস্থিত ছিল, আর বাদলও ছিল। এই ঘটনা দেখে বাদল থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বাবা বাবা, আমারই মনে হয় ভুলের দোষে আজ আমাদের গোটা গ্রামটা বিপদের মুখে পড়েছে। পূব দিকের মাঠে নগেন্দার একটা জমিতে গত দুদিন আগে আমরা ধান চাষের কাজে গিয়েছিলাম। ওই জমির পাশে একটা উঁচু ঢিবি ছিল, সেটা ঝোপঝাড়ে ভর্তি ছিল। এরপর সমস্ত ঘটনার বর্ণনা দিল বাদল। নগেন্দ্রনাথও সাই দিল তার কথায়। সাধু বাবা চুপ করে সব বর্ণনা শুনতে লাগলো। তারপর বলল, বাদল আর নগেন্দ্রনাথ, তোমরা একটু এদিকে এসো তো, তোমাদের সাথে কিছু কথা আছে। আমি কাল সকালে একবার ওই গুহায় যেতে চাই। আর বাদল, তুমি একটা মশাল নিয়ে নিও। পরদিন সকালে নগেন্দ্রনাথ আর বাদল রওনা দিয়েছে সাধু বাবার ঘরের উদ্দেশ্যে। বৃষ্টি অনবরত পড়ছে।
সেদিন থেকে বৃষ্টি কিন্তু একবারও থামেনি। তারা সাধু বাবার ঘরের সামনে গিয়ে দেখল সাধু বাবা তৈরি হয়েই দাঁড়িয়ে আছে। তারপর তারা তিনজন মিলে রওনা দিল পূব দিকের মাঠে। যেতে যেতে নগেন্দ্রনাথ সাধু বাবাকে বলল, বাবা 5 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে, চারিদিকে একেবারে জল থই থই করছে। মনে হয় আর 2-1 দিন ধরে এমন বৃষ্টি চললে বাড়ির ভেতরে জল চলে আসবে। এমন দুর্যোগ আমি আগে কখনো দেখিনি। বাবা, বৃষ্টি কি থামবে না? এই বৃষ্টি প্রকৃতির নিয়মে হচ্ছে না, এই বৃষ্টি হচ্ছে কোনো অশুভ শক্তির কারণে, যে শক্তি এখন আমাদের গ্রামের আবহাওয়াকে নিজের কবলে করে নিয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি? দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ বৃষ্টির বেগ অনেক কম রয়েছে, আর অন্ধকার নামলেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার ভোরের আলো ফোটার সাথে সাথে বৃষ্টির বেগ কমে যাচ্ছে। এর মানেটা কি তোমরা বুঝেছো? এই অশুভ শক্তির ক্ষমতা দিনের বেলায় হ্রাস পায়, অন্ধকার নামলেই আবার সে পুরো দমে তার শক্তি ফিরে পায়। তাই তো আমি দিনের বেলা ওই গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একটাই সমস্যা, ওই অশুভ শক্তিকে আমি এখনো চিনতে পারছি না, আর চিনতে না পারলে তার সাথে লড়াই করব কি করে? তাই তো আমি ওই গুহায় যাচ্ছি তাকে ভালো করে চিনতে, তার শক্তির একটা পরিমাপ বুঝতে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই হেঁটে চলল তারা তিনজন। তবে হ্যাঁ, ভালো কথা, দিনের বেলাতেও ও শক্তি কিন্তু পুরোপুরি দুর্বল নয়। তোমরা এসো, তোমাদের আমি দেহ বন্ধন করে দিই, না হলে তোমাদের বিপদ হতে পারে। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে সাধু বাবা নিজের আর তাদের দুজনের গাত্রবন্ধন করে দিল। তারপর এক সময় তারা এসে পৌঁছালো ওই গুহার সামনে। চারপাশের পরিবেশটা একদম থমথমে। জায়গাটা দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো জনপ্রাণী নেই। এবার মশালটা জ্বালো তো। বাদল একটা মশাল খুব যত্ন করে নিয়ে এসেছিল। সেটাতে আগুন জ্বালিয়ে তারা তিনজনেই প্রবেশ করতে লাগলো গুহার ভেতরে। খানিকটা প্রবেশ করার পরই সাধু বাবা ওদেরকে দাঁড়াতে হুকুম দিল। তারপর সাধু বাবা চোখ বুঝল। কিছুক্ষণ পর চোখ খুলে সাধু বাবা বলল, এই অশুভ শক্তি এখন এখানে নেই, তার আভাস আমি পেয়েছি। চলো এবার ভেতরে চলো। ধীরে ধীরে তারা প্রবেশ করলো গুহার ভেতরে। সেখানে পৌঁছে তারা দেখলো একটা
একটা পাথরের ওপর রাখা আছে একটা ছোট বাক্স। বাক্সটা দেখেই বোঝা যাচ্ছে এটা বহু পুরানো। বাদল, নগেন্দ্র, চলো চলো, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। সাধু বাবা বাক্সটা হাতে নিয়ে আর সেখানে দাঁড়ালো না, রওনা দিল ঘরের উদ্দেশ্যে। বাদল আর নগেনও তার পিছু নিল। তারপর তারা পৌঁছালো সাধু বাবার বাসভবনে। সাধু বাবা ঘরের ভেতরে গিয়ে বাক্সটাকে ভালোভাবে পরীক্ষা করতে লাগলো। বাক্সটা একটা মরচে পড়া তালা দিয়ে বন্ধ। বাদল, একটা পাথর নিয়ে এসো তো, তালাটা ভাঙতে হবে। সাধু বাবার কথা মতো বাদল একটা পাথর নিয়ে এলো। তারপর বেশ কয়েকবার তালাটার উপর আঘাত করতেই সেটা খট শব্দ করে খুলে গেল। বাক্সটা খুলে সাধু বাবা দেখল সেখানে একটা পুরানো পুঁথি রয়েছে। পুঁথিটা বের করে সাধু বাবা পড়তে শুরু করলো। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। এক তান্ত্রিক বাস করত এই গুহাতে। নানা রকম তন্ত্র সাধনাতে সে ছিল সিদ্ধহস্ত। ভূত প্রেত ছিল তার বশে। গ্রামের নানা মানুষ তার কাছে নানা রকম সমস্যা নিয়ে আসত, আর তান্ত্রিকও তার সাধ্যমতো তাদের উপকার করত। কিন্তু গ্রামের জমিদারের মাথায় খেলে গেল একটা ভয়ঙ্কর দুর্বুদ্ধি। দুটো লেঠেল নিয়ে জমিদার হাজির হলো তান্ত্রিকের গুহায়। সেখানে পৌঁছে সে তান্ত্রিককে বলল, সারা জীবনটা তো সাধনা করেই কাটিয়ে দিলি, চলো আমার বাড়িতে থাকবে, বাকি জীবনটা বিলাসিতা করে কাটাবি। এই ভোগ বিলাসে আমার কোনো লোভ নেই, আপনার মতলবটা কি সেটা একটু বলুন তো। বাহ বাহ বাহ, একদম ঠিক বুঝেছো। তোমার না কিছু লাগতে পারে, কিন্তু আমার জমিদারিতে থাকতে গেলে আমার হয়ে তোমাকে কাজ করতে হবে। আমি তান্ত্রিক মানুষ, আমি আপনার কি কাজ করতে পারি? অনেক কিছুই করতে পারো। ভূত প্রেত সব তো তোমার বসে, তাদের দিয়ে তোমাকে পাশের গ্রামের জমিদারের বংশ নির্বংশ করে দিতে হবে, তারপর ওই জমিদারি আমার। না, আমি কোনো পাপ কাজ করতে পারবো না। আচ্ছা, আমি একদিন সময় দিচ্ছি, তারপর আমি দেখবো তোমার ভূতেরা আমার বন্দুকের গুলি আটকাতে পারে কিনা। জমিদার চলে গেল। তান্ত্রিকের একটুও ভয় পেল না। তার ক্ষমতার ওপর তার পুরো বিশ্বাস আছে, কিন্তু তান্ত্রিকের কাছে অনেক অশুভ শক্তি বাস করত। এই ঘটনার ফলে তারা একটু নড়ে চড়ে বসে, তাদের শয়তান প্রবৃত্তি জাগ্রত হয়। রাতে তান্ত্রিক ঘুমাচ্ছে, তখন শয়তান তার মাথায় বিলাসিতার লোভ জাগ্রত করতে শুরু করে। ভালো খাবার
খাবার, কত ভালো বিছানা, সব কি আর জীবনে পাওয়া যাবে? অনেক তো সাধনা হলো, এবার একটু ভোগ করে দেখ। ঘুমের মধ্যেই তান্ত্রিক অস্বস্তিতে পড়ে যায়। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চমকে ওঠে সে। ছি, এসব আমি কি স্বপ্ন দেখলাম? লোভ, লোভ যে মহাপাপ। কিন্তু শয়তান আর থামে না। ভালো ভালো খাবার, কত ভালো বিছানা, সব কি আর জীবনে পাওয়া যাবে? অনেক তো সাধনা হলো, এবার একটু ভোগ করে দেখ। বারবার তান্ত্রিকের মাথাতে ভরতে থাকে লোভের বিষ। তাকে আকৃষ্ট করতে থাকে ভোগ বিলাসের ওপর। এত সত্যি আর কোথাও পারি কি রে? ধীরে ধীরে পিশাচ তার কাজে সিদ্ধ হয়। সে তান্ত্রিকের মধ্যে জন্ম দেয় লোভের। পরদিন সকালে জমিদার আবার আসে। কি ভাবলে? যাবি আমার সাথে? যাব, ভেবে দেখলাম আমার একটু আরাম করার সময় এসেছে। বাহ, এটাই তো চাই। চলো চলো চলো। এবার জমিদারের কথা মতোই কাজ করতে লাগলো তান্ত্রিক। ভালো ভালো খাবার, দাস দাসী, আড়ম্বর আরামে কাটতে লাগলো তার জীবন। তন্ত্রের মাধ্যমে সে শেষ করে দেয় পাশের গ্রামের জমিদারকে। আস্তে আস্তে সে জমিদারের সব পাপের ভাগীদার হয়ে ওঠে। জমিদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক মানুষের জীবন নিয়ে নেয় সে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। তান্ত্রিকের পাপ এত বেশি হয়ে যায় যে তার তন্ত্র সাধনা তখন বিফল হতে শুরু করে। একদিন রাগে জমিদার তাকে বলল, এসব কি হচ্ছে শুনি? আমার কাজ না করে দিতে পারলে তোমার কোনো দরকার নেই আমার। যে করেই হোক আমাকে পৃথিবীর সর্বশক্তিমান করতেই হবে তোমাকে, না হলে তোমার মৃত্যু অনিবার্য। জমিদার চলে গেল। তান্ত্রিক এবার ভাবল, যার জন্য সে এত পাপ কাজ করেছে তার কাছে তার কোনো দাম নেই। এই সব ভাবতে ভাবতেই তার ঘোর কেটে যায়। সে বুঝতে পারে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে সে। সেদিন রাতেই তান্ত্রিক জমিদার বাড়ি ত্যাগ করে, যেতে থাকে তার গুহার দিকে। কিন্তু শয়তান পিশাচ তাকে বারবার বোঝাতে থাকে, কোথায় যাচ্ছিস তুই? এত সত্যি আর কোথাও পারি কি রে? আরে কোথায় যাচ্ছিস? তান্ত্রিক তার কোনো কথাতেই কান দেয় না। সে গুহাতে পৌঁছে ওই দুষ্টু পিশাচকে গুহাতেই বন্দি করে দেয়। চিৎকার করতে থাকে পিশাচ। তারপর একটা পুঁথিতে সে সব ঘটনা লিখে তার নিজের জীবনও ত্যাগ করে। পড়া শেষ হলে সাধু বাবা একেবারে স্তম্ভিত হয়ে যায়। নগেন্দ্রনাথ আর বাদলও চুপ করে বসে আছে। বাইরে অবিরাম হয়ে চলা বৃষ্টির শব্দটুকু পাওয়া যাচ্ছে। নিস্তব্ধতা ভেঙে সাধু বাবা বলল, এই পিশাচের বিনাশ যে অসম্ভব।
ঘুমের দেশে শুয়ে থাকা এক পিশাচ কয়েক শতক ধরে ঘুমের দেশে ছিল, কিন্তু এখন সে আবার জেগে উঠেছে, রক্তের স্বাদ পেয়েছে। যিনি এই পুঁথি লিখেছেন তিনি একমাত্র এই পিশাচকে বশ করে রাখতে পারে, কিন্তু তিনিও তো আর বেঁচে নেই। ওই পিশাচকে বধ করার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তোমরা এখন এসো, আমি একটু একা থাকতে চাই। নগেন্দ্রনাথ আর বাদল বেরিয়ে পড়ল বাড়ি যাওয়ার জন্য। সেদিনও সন্ধ্যাবেলা ঘটল একই রকম পৈশাচিক ঘটনা। এক গরিব নাপিতের বাড়িতে আজ ওই পিশাচের কালো ছায়া পড়েছে। তাদেরও রক্ত শূন্য দেহ পাওয়া গেল। ঠিক রাত 8টা নাগাদ নগেন্দ্রনাথ আর বাদল বেরিয়ে পড়ল সাধু বাবার কাছে। সেখানে গিয়ে তারা আর একবার জিজ্ঞাসা করবে এর প্রতিকারের কি কোনো উপায় নেই। সাধু বাবার সাথে তাদের রাস্তাতেই দেখা হয়ে গেল। নগেন্দ্রনাথ হাত জোর করে বলল, বাবা বাবা বাবা, ওই পিশাচ আমাদের গ্রামের আরো এক পরিবারকে আজ শেষ করে দিয়েছে। আপনি আপনি তাড়াতাড়ি চলুন। আর কি লাভ? আমি কি আর তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো? সেই তো ওদের রক্ত শূন্য দেহটাই দেখব। শোনো নগেন, বাদল, তোমাদের একটা কথা বলি। আমি তোমার কাছেই আসছিলাম। তোমরা চলে যাওয়ার পর আমি ধ্যানে বসেছিলাম। তখন একটা উপায় আমি পেয়েছি, কিন্তু তার জন্য একটা মৃতদেহের প্রয়োজন। ওই মৃতদেহের মধ্যে ওই তান্ত্রিকের আত্মাকে আমি আহ্বান করব। তার জন্য যজ্ঞ করতে হবে, তার সামগ্রী লাগবে, সেগুলো সবাই মিলে ব্যবস্থা করতে হবে। কিন্তু ওই মৃতদেহটার ব্যবস্থা কি করে হবে? মৃতদেহ? মৃতদেহ বলতে? আচ্ছা, আমাদের গ্রামে পাঁচু নাপিতের মৃতদেহটা নিয়ে আসলে হবে? এরপর নগেন আর বাদল পাঁচু নাপিতের বাড়িতে গিয়ে দেখল সেখানে গ্রামের অনেক লোকই জড়ো হয়েছে। তারা তাদের মৃতদেহটাকে সৎকারের ব্যবস্থা করছে। নগেন আর বাদল গিয়ে কথা বলল তাদের সাথে। প্রথমে তারা আপত্তি করলেও পুরো ব্যাপারটা শোনার পর তারা কেউই আর আপত্তি করল না। পাঁচুর মৃতদেহটা একাই কাঁধে তুলে নিল বাদল। তারপর নগেন আর বাদল জঙ্গলের পথ পেরিয়ে সাধু বাবার বাড়িতে পৌঁছালো। বাকি রাতটুকু তারা সাধু বাবার ঘরেই কাটালো। পরের দিন সকালেই তারা সবাই বেরিয়ে পড়ল হোমের সমস্ত সামগ্রী জোগাড় করতে। এই অবিরাম বৃষ্টির মধ্যে সবকিছু জোগাড় করাটাও ছিল একটা অসাধ্য কাজ। তারা তিনজন মিলে সব জোগাড় করে ফেলল। তারপর সাধু বাবা বলল, আজ গভীর রাতে ওই গুহার সামনে গিয়ে হোম শুরু করব।
তোমরা এখন এসো। নগেন আর বাদল সাহস দেখিয়ে সাধু বাবার সঙ্গে যাওয়ার জন্য উদ্যত হলো। না না, সেখানে অনেক বিপদ, তোমাদের সেখানে যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই সেখানে যাব। নগেন আর বাদলের পেরাপেরিতে সাধু বাবা তাদেরকে সাথে নিতে রাজি হলো। আচ্ছা, তবে ঠিক আছে, তাই হবে। রাত হলো, বৃষ্টির বেগ এখন অনেক বেড়েছে। সাধু বাবা তার ঝোলাই করে হোমের সমস্ত উপকরণ নিয়ে নিলেন, আর বাদল কাঁধে তুলে নিল মৃতদেহটাকে। নগেনের হাতে একটা লণ্ঠন। তারপর তারা রওনা দিল। কিছুক্ষণ পর তারা গিয়ে পৌঁছালো গুহার সামনে। তারপর সাধু বাবা মন্ত্র পড়ে তাদের দেহ বন্ধন করে দিল। এরপর কাঠ সাজিয়ে চোখে বসল সাধু বাবা। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো সাধু বাবা। হোমের আগুন দাও দাও করে জ্বলছে। মৃতদেহটা পড়ে রয়েছে তার ডান পাশে। নগেন আর বাদল কিছুটা দূরে চুপ করে হাত জোর করে বসে আছে। সাধু বাবার এখন একটাই লক্ষ্য, তান্ত্রিকের আত্মাকে আহ্বান করে এই মৃত শরীরে প্রবেশ করানো। এতক্ষণ পর্যন্ত শুধু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এবার হঠাৎ করে তুমুল ঝড় উঠল। সেই ঝড়ের প্রকোপ এমনই যে গাছপালা সব এমন ভাবে দুলতে লাগলো, মনে হলো সেগুলো এক্ষুনি উপড়ে যাবে। সাধু বাবা তবুও তার কাজ থামালো না, মন্ত্র উচ্চারণ করেই চলল। সাধু বাবা নগেন আর বাদলকে বলল, তোমরা কেউ ভয় পাবে না। ওই পিশাচ টের পেয়েছে যে আমরা ওর বিনাশের চেষ্টা করছি, তাই ও পাগল হয়ে গেছে। ও আমাদের কাজে বাধা দেওয়ার অনেক চেষ্টা করবে, তোমরা তোমাদের জায়গা ছেড়ে ওঠো না, কিন্তু তাহলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, সাধু বাবা চোখ বন্ধ করে আবার মন্ত্র জপ শুরু করলো। এক সময় হঠাৎ একটা কালো ছায়া মূর্তির প্রকট হলো। জোরে জোরে হাসছে সেই পিশাচটা। সে যেন প্রাণপণ চেষ্টা করছে তাদেরকে ভয় দেখানোর জন্য। বারবার ছায়া মূর্তিটা সাধু বাবার দিকে আক্রমণ করছে। সাধু বাবা চোখ খুলে তার দিকেই তাকিয়ে রয়েছে। এবার ছায়া মূর্তিটা সাধু বাবাকে আক্রমণ করতে শুরু করলো, কিন্তু সাধু বাবার সামনে আসতেই একটা অদৃশ্য বলয়ে ধাক্কা লেগে পড়ে যায় পিশাচ। তাও হাল ছাড়ে না ওই শয়তান পিশাচ, বারবার আক্রমণ করতে থাকে সাধু বাবাকে, কিন্তু বারবারই সে প্রতিহত হয়। সাধু বাবা এবার বলল, শয়তান, তুই আমার গ্রামের নিরীহ মানুষ পশুদের হত্যা করছিস।
এর শাস্তি তোকে পেতেই হবে। তুই করবি আমার বিনাশ? আমার বিনাশ করার মতো ক্ষমতা কারো নেই। আমাকে যে জাগিয়ে তুলেছিল সেও এখন এই পৃথিবীতে নেই। আমাকে আটকানোর মতো ক্ষমতা কারোর নেই। আছে আছে, তোকে যে আহ্বান করেছিল সেই তোকে আটকাবে। এই কথা শুনে পিশাচ যেন ছটপট করতে শুরু করলো। প্রাণপণ চেষ্টা করতে লাগলো সে সাধু বাবার গাত্রবন্ধনী ভেঙে ফেলা। বারবার সাধু বাবার উপর আক্রমণ করতে থাকে পিশাচ, কিন্তু বারবারই সে ব্যর্থ হয়। নগেন্দ্রনাথ আর বাদল দুজনেই বসে ভয়ে কাঁপছে। এদিকে ভয়ঙ্কর চিৎকার করে চলেছে ওই পিশাচ, কিন্তু সাধু বাবা একটু ভয় পেল না, তার কাজ চলতেই লাগলো। পিশাচটা এবার বুঝতে পারল সাধু বাবাকে সে কোনোভাবেই আঘাত করতে পারবে না। তার ওই গাত্রবন্ধন ভেঙে ভেতরে প্রবেশ করা অসম্ভব। এবার ওই পিশাচের নজর পড়ল পাশে বসে থাকা নগেন্দ্রনাথ আর বাদলের ওপর। এরপর পিশাচ নগেন্দ্রনাথ আর বাদলের দিকে এসে তাদেরকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করল, কিন্তু হঠাৎ বাদল দেখল তার বউ আর ছেলে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখা মাত্রই আর সে নিজেকে ধরে রাখতে পারল না, আসন ছেড়ে উঠে পড়ল। তারপর বাদল তাদের দিকে এগিয়ে যেতেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গেল। নগেন্দ্রনাথ তখন মাথা চাপড়াতে চাপড়াতে বলছে, তুই কি করলি বাদল? তুই কি সর্বনাশ করলি? কারণ গাত্রবন্ধনের সীমানা পেরিয়ে বাদল এখন বাইরে চলে গেছে, আর গাত্রবন্ধন ভাঙতে গেলে তার ভেতরে উপস্থিত যে কোনো একজনকে ভয় দেখিয়ে বাইরে আনলেই হয়, তাহলে সবাইয়ের গাত্রবন্ধন ভেঙে যায়। পিশাচ তো এটাই চেয়েছিল। এবার সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, জোরে জোরে হাসতে থাকলো। একটা কালো ছায়া মূর্তি ঝড়ের বেগে সাধু বাবার সামনে এসে উপস্থিত হলো। এক ঝটকায় সাধু বাবার হোমের সমস্ত সরঞ্জাম লন্ডভন্ড করে দিল, সাধু বাবাকে দূরে ছিটকে ফেলে দিল। সাধু বাবার পাশে পড়ে থাকা মৃতদেহটাও একটা ঝোপের মধ্যে গিয়ে ছিটকে পড়ল। বেশ কিছুটা দূরে ছিটকে পড়ার ফলে সাধু বাবাও বেশ আঘাত পেয়েছিল। সাধু বাবা উঠে বসতে না বসতেই পিশাচ ছুটে এলো তার কাছে। তারপর সাধু বাবার গলা টিপে ধরল দু হাত দিয়ে। বাদল আর নগেন্দ্রনাথ চুপ করে দাঁড়িয়ে দেখছে। তাদের চোখের সামনে সাধু বাবাকে একটু একটু করে মেরে ফেলছে ওই পিশাচ। এরপর তাদের কেউ মারবে এমন সময় পাশের একটা ঝোপে একটু নড়াচড়া দেখা দিল। বাদল আর নগেন সেই ঝোপের দিকে তাকিয়ে রইল। তারা দেখল মৃতদেহটা ঝোপের মধ্যে থেকে উঠে দাঁড়ালো, তারপর এক পা করে বাইরে বেরিয়ে এলো। পিশাচ এবার ঘুরে দেখল সাধু বাবাকে সে তখন ছেড়ে দিল। মৃতদেহটা এবার একটু একটু করে পিশাচের সামনে এসে দাঁড়ালো। তোর বাপ আমি বৈদ্যাচার্য। তারপর দুজনের মধ্যে শুরু হলো মারাত্মক যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধ বেশিক্ষণ চলল না। কিছুক্ষণ পরেই পিশাচের আর্তনাদ শোনা গেল।
মৃতদেহ মানে ওই তান্ত্রিকের আত্মা ওই পিশাচকে ঠেলে নিয়ে গেল গুহার ভেতরে। তারপর বেরিয়ে এসে আবার গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দিতে যাবে, এমন সময় পিশাচ বলল, বাবা আমায় মুক্তি দিন, আমি যে পাপী, আমি কি করে মুক্তি পাবো? মুক্তি? আমি এখনো তোর জন্যই মুক্তি পাইনি। আমি তোর পানে পড়ে একের পর এক পাপ করে গেছি। আমাকে ক্ষমা করবেন, আমি যে শয়তান, আমার কাজ ওটা। আপনি কেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি? তান্ত্রিকের মন এবার শান্ত হলো। হ্যাঁ, পিশাচ তো ঠিকই বলেছে, এ তো তারই ভুল। তান্ত্রিক আর কোনো কথা বলল না, মন্ত্র পড়তে শুরু করলো। ধীরে ধীরে শয়তান অদৃশ্য হতে থাকলো, আর তারই সাথে মৃতদেহটা থপ করে মাটিতে পড়ে গেল। অবাক কাণ্ড, বৃষ্টিও এবার থেমে গেছে। চারিদিকটা একেবারে নিস্তব্ধ, শান্ত। এই শয়তান তাহলে বিদায় নিল। উফ, বাপরে বাপ, বাঁচা গেল। শয়তান কখনোই বিদায় নেয় না, সে আমাদের ভেতরেই বিরাজ করে। আমাদের দায়িত্ব তাকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যথাযথ বলেছেন বাবা। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।